এবারে রামনবমীতে রাম ভক্তদের উপর যে আক্রমণ হয়েছে কোন ধর্মের লোক করেনি, তৃণমূলের মুসলমান গুন্ডারা করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে পরিবর্তন ঘটেছে তা অনেকের চোখে শুধু নবান্নের চেয়ার বদলের ঘটনা নয়, এটি যেন আরো গভীর, আরো সুদূর প্রসারী এক পরিকল্পনার পর্দা উন্মোচন। ক্ষমতার পালাবদলের আড়ালে যে হিন্দুত্ববাদী নীল নকশা দীর্ঘদিন ধরে প্রস্তুত হচ্ছিল, তার প্রথম এবং সবচেয়ে আতঙ্কজনক অধ্যায় যেন শুরু হয়ে গেল সরকার গঠনের পরপরই। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই তার কট্টরপন্থী বিজেপি সরকারের প্রথম কঠোর পদক্ষেপ গিয়ে পড়ল রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় জীবনের ওপর। অভিযোগ উঠেছে বাংলার মুসলমানদের দিকে তাক করেই ছোড়া হয়েছে নতুন সরকারের প্রথম বিষাক্ত তীর। সময়টা এমন যখন গোটা বিশ্বের মুসলিম সমাজ ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের অপেক্ষায় দিন গুনছে। মুসলিমদের অন্যতম পবিত্র এবং বড় ধর্মীয় উৎসব ঘিরে যখন ঘরে ঘরে প্রস্তুতি শুরু হওয়ার কথা, ঠিক তখনই পশ্চিমবঙ্গে নেমে এসেছে এক অদ্ভুত আতঙ্কের ছায়া। উৎসবের আনন্দের জায়গায় ঢুকে পড়েছে সংশয়, ধর্মীয় স্বাধীনতার জায়গায় তৈরি হচ্ছে আর বিশ্বাস পালনের স্বাভাবিক অধিকার যেন হঠাৎ করে আটকে গেছে প্রশাসনিক কাগজপত্রের জটিল ফাঁদে। বৃহস্পতিবার 13 মে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জারি হওয়া একটি নির্দেশিকা ও বিজ্ঞপ্তি জুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। বহু মানুষের মনে প্রশ্ন, এটি কি শুধুই প্রশাসনিক নিয়ন্ত্রণ নাকি এর আড়ালেই লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক বার্তা? বিজ্ঞপ্তির ভাষা আপাত দৃষ্টিতে আইন, সেখানে সুপ্রিম কোর্ট এবং কলকাতার হাইকোর্টের পুরনো নির্দেশগুলোর উল্লেখ রয়েছে। পাশাপাশি টেনে আনা হয়েছে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950। বহুদিন ধরে প্রায় ধুলোর নিচে পড়ে থাকা সেই আইনের পাতা যেন হঠাৎ করে খুলে বসেছে সরকার। একটি স্বাক্ষর যা কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের কোটি কোটি মুসলমানদের ঈদকে পরিণত করবে আতঙ্কে। কেউ তখনও বুঝতে পারেনি বাংলার রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন থ্রিলার। এটি এমন থ্রিলার যেখানে বন্দুকের গুলি নেই কিন্তু আছে আইনের ফাঁস, যেখানে কারফিউ নেই কিন্তু আছে ভয়ের নিঃশব্দ কারাগার। আর সেই খেলার নাম ফিটনেস সার্টিফিকেট। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল শুধু সরকার বদল ছিল না, সেটি ছিল বহুদিন ধরে সাজানো এক রাজনৈতিক নীল নকশার বাস্তবায়ন। আর সেই নীল নকশার প্রথম বড় আঘাত এসে পড়েছে সরাসরি মুসলিম সম্প্রদায়ের ওপর। সময়টা এমন যখন সারা বিশ্বের মুসলমানরা প্রস্তুতি নিচ্ছে ঈদুল আজহার জন্য। কোরবানি পশুর হাট জমতে শুরু করেছে, পরিবারগুলোও পরিকল্পনা করছে ঈদের আনন্দের, শিশুরা অপেক্ষা করছে নতুন জামার। কিন্তু ঠিক সেই মুহূর্তেই 13 মে জারি হলো এক নির্দেশিকা। বাইরে থেকে দেখলে সেটি সাধারণ প্রশাসনিক বিজ্ঞপ্তি, কিন্তু ভেতরে ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। সরকার বলল, আর প্রকাশ্যে বা বাড়ির আঙিনায় পশু কোরবানি করা যাবে না। কোরবানি করতে হলে শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায়। প্রথমে অনেকেই ভাবলেন এটি হয়তো শুধু নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত, কিন্তু কয়েক লাইন পরে বদলে গেল সবকিছু। কারণ কসাইখানা গেলেই হবে না, প্রয়োজন হবে ফিটনেস সার্টিফিকেট। আর এই ফিটনেস পাওয়ার শর্তগুলো শুনে বহু মানুষের বুক কেঁপে উঠল। সরকারি ভাষায় বলা হচ্ছে, পশুটি তখনই কোরবানি অনুমতি পাবে যদি সেটি 14 বছরের বেশি বয়স্ক হয় অথবা স্থায়ীভাবে অক্ষম, বিকলাঙ্গ বা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। একবার ভাবুন, ইসলামে কোরবানির জন্য কেমন পশু প্রয়োজন? সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত। অর্থাৎ ধর্মীয় নিয়মে যা বলছে, সরকারি নিয়ম যেন ঠিক তারই উল্টো কথা বলছে। আর এখানে শুরু হয় আসল সাসপেন্স। এটা কি শুধুই প্রশাসনিক নিয়ম নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক খেলা? কারণ সাধারণ মানুষ হঠাৎ করে বুঝতে শুরু করলেন, এই নিয়ম মানতে গেলে তো বৈধভাবে কোরবানি দেওয়ার প্রায় অসম্ভব হয়ে পড়বে। যদি সুস্থ পশু অনুমোদন না পায় আর যদি অসুস্থ পশু দিয়ে কোরবানির শরিয়া অনুযায়ী তা গ্রহণযোগ্য হবে না, তাহলে মুসলমানরা কি করবে? প্রশ্নটা এখন শুধু ধর্মের নয়, এটা অস্তিত্বের। আর পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করেছে তার নির্দেশিকার পরপরই। সেখানে বলা হয়েছে, নিয়ম ভাঙলে নেওয়া হবে জিরো টলারেন্স ব্যবস্থা। অর্থাৎ যদি কেউ কোরবানি করেন, যদি অনুমতি ছাড়া পশু জবাই করেন, যদি প্রশাসনের নির্দেশ অমান্য করেন, তাহলে পরে মামলা, জরিমানা, এমনকি জেলও হতে পারে। ভাবুন তো, ঈদের সকালে যে মানুষ নামাজ পড়ে পরিবারের সঙ্গে আনন্দ করার কথা ভাবছিল, তিনি এখন হিসাব করছেন কোরবানি দিলে কি পুলিশ আসবে। আর এই ভয়ের আবহকে আরো গভীর করছে প্রশাসনকে দেওয়া বিশেষ ক্ষমতা। সরকারি পশু চিকিৎসক, পৌরসভার প্রতিনিধি, প্রশাসকের লোক, তারা পরিদর্শনে যেতে পারবেন। অর্থাৎ কোরবানির দিন পশ্চিমবঙ্গের অলিগলিতে দেখা যেতে পারে পুলিশের গাড়ি, তল্লাশির অভিযানের দৃশ্য।
আর এখানে থ্রিলারের সবচেয়ে অন্ধকার অংশটা শুরু হয়েছে। কারণ অনেকেই প্রশ্ন তোলেন, এটি কি শুধুই পশু ক্লেশ রোধের আইন, নাকি এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে মানসিক চাপে রাখার কৌশল? কারণ এই নিয়ম এমন সময় আনা হয়েছে যখন ঈদ একেবারে দরজায়। আপিলের সুযোগ রাখা হয়েছে ঠিকই, কিন্তু সময় 15 দিন। ঈদের আগে যখন সিদ্ধান্ত দরকার, তখন 15 দিনের আপিল আদৌ কি কোনো সমাধান, নাকি এটি একটি দীর্ঘসূত্রিতার এক আইনের গোলকধাঁধা? কলকাতার চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের মোড় পর্যন্ত এখন একটাই আলোচনা, আসলে কি হতে যাচ্ছে। কারণ কেউ পরিষ্কার করে বুঝতে পারছে না এই নিয়ম বাস্তবে কতটা কঠোরভাবে কার্যকর হবে। কেউ বলছে প্রশাসন কঠোর অভিযান চালাবে, কেউ বলছে শেষ মুহূর্তে হয়তো নিয়ম শিথিল হবে, আবার কেউ ফিসফিস করে বলছে এটা শুধু শুরু। আর এখনই তৈরি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক সাসপেন্স। কারণ ইতিহাস বলছে ধর্মীয় অনুভূতির আঘাত লাগলে তার প্রক্রিয়া কখনোই ছোট থাকে না। বাংলা বহু বছর ধরে নিজেকে সম্প্রীতির ভূমি হিসেবে পরিচয় দিচ্ছে, কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই সম্প্রীতির ভিড় কি নড়ে যাচ্ছে? কারণ সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিতর্ক। এক পক্ষ বলছে আইন সবার জন্য সমান, অন্য পক্ষ বলছে এটি সরাসরি ধর্মীয় অধিকারের হস্তক্ষেপ। আর সাধারণ মানুষ, তারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে অনিশ্চয়তাকে। কারণ কেউ জানেন না ঈদের দিন সকালটা কেমন হবে, মসজিদের বাইরে কি থাকবে, শুধু তাকবীরের ধ্বনি, নাকি শোনা যাবে পুলিশের সাইরেন। কলকাতার এক বৃদ্ধ মুসলিম নাকি কথার মাঝে বলছেন, আমরা তো ভেবেছিলাম ঈদ আসছে, এখন মনে হচ্ছে পরীক্ষা আসছে। আর এই একটি বাক্য যেন পুরো পরিস্থিতির প্রতিচ্ছবি। কারণ ভয়ের সবচেয়ে বড় শক্তি হলো অনিশ্চয়তা। যখন মানুষ জানে না সামনে কি হবে, তখন আতঙ্ক আরো বড় হয়ে ওঠে। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু ধর্মীয় নয়, এটি ভবিষ্যতের রাজনীতিকেও বদলে দিতে পারে। কারণ বাংলার রাজনীতি সবসময় আবেগে চলে, আর ধর্মীয় আবেগ যখন রাজনীতির সঙ্গে মিশে যায়, তখন পরিস্থিতি কতটা বিস্ফোরক হতে পারে ইতিহাস তার সাক্ষী। কিন্তু সবচেয়ে রহস্যজনক প্রশ্ন রয়ে গেছে, এই নির্দেশিকার পরবর্তী ধাপ কি? এখানে কি সব শেষ, নাকি সামনে আরো কঠোর সিদ্ধান্ত অপেক্ষা করছে? কারণ নবান্ন এখন নীরব, সরকারি মহল খুব কম কথা বলছে, কিন্তু সেই নীরবতার মধ্যেই লুকিয়ে রয়েছে আরো বড় কোনো ইঙ্গিত। আর বাংলার মুসলিম পরিবারগুলো, তারা এখন দিন গুনছে ঈদের জন্য নয়, বরং সিদ্ধান্তের জন্য। কারণ এবার কোরবানির আগে পশু নয়, পরীক্ষা হচ্ছে মানুষের সাহসের। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, ঈদ যত কাছে আসছে তত ঘন হচ্ছে সেই অদৃশ্য স্নায়ুযুদ্ধ। আর পশ্চিমবঙ্গ আজ দাঁড়িয়ে রয়েছে এক অদ্ভুত সন্ধিক্ষণে, যেখানে একটি নির্দেশিকা শুধু প্রশাসনিক কাগজ নয়, এটি হয়ে উঠেছে ভয়, রাজনীতি, ধর্ম এবং ক্ষমতার এক জটিল থ্রিলারে। এই থ্রিলারের শেষ কোথায়? মানুষ কি চুপচাপ নিয়ম মেনে নেবে, নাকি তৈরি হবে নতুন প্রতিবাদ? ঈদের সকাল কি শান্ত থাকবে, নাকি বিস্ফোরণ হবে বহুদিনের জমে থাকা ক্ষোভে? উত্তর এখন অন্ধকারে, আর সেই অন্ধকারের মাঝে নবান্নের কোথাও হয়তো আবার খুলছে আরো একটি ফাইল। এই পরিস্থিতি কি বাংলার ভবিষ্যতে আরো জটিল করে তুলছে, নাকি নতুন কোনো প্রতিবাদের জন্ম দেবে? ঘড়ির কাঁটা এগোচ্ছে, ঈদ ঘনিয়ে আসছে। শুভেন্দু অধিকারীর সরকারের এই পদক্ষেপ যেন এক গভীর অন্ধকারের দরজা খুলে দিয়েছে, যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। বাংলার মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, এখন অপেক্ষা করছে আগামী কয়েকদিনে কি বই আনবে। এই অমানবিক আইনের সামনে তারা মাথা নত করবে, নাকি ধর্মীয় স্বাধীনতা রক্ষায় নতুন করে সোচ্চার হবে? প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের পরবর্তীতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছেই পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।